তো সেটার ক্ষেত্রে একটা বড় ঘটনা হচ্ছে যে আহ আম, যে মোরাল সেন্টিমেন্টসে এবং এবং ওয়েলথ অফ নেশনসে যে আহ, এই দুই বইতেই, বিশেষ করে ওয়েলথ অফ নেশনসে পরবর্তী বইতে তিনি তার আগের বক্তব্যকে, আগের মেথডটাকে আরো স্পষ্টভাবে এবং আরো ভিভিডলি, মানে কি মানে প্রাঞ্জল ভাবে উপস্থাপনের জন্য বহু রকমের বাড়তি চিত্র, বাড়তি উদাহরণ এবং অনেক অনেক ধরনের এক্সাম্পল টেনে তিনি সেটা আরো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, পরিষ্কার করার চেষ্টা করেছেন। সুতরাং মোরাল সেন্টিমেন্ট গ্রন্থটি গ্রন্থটির প্রথম সংস্করণ ছাপা হয়, সেটা হচ্ছে 1759 সাল। এরপর স্মিথ গ্রন্থটি কিছুটা পরিবর্ধন ও পরিমার্জন করেন এবং এর সংশোধিত দ্বিতীয় সংস্করণটি বের করেন 1761 সালে, এবং তৃতীয় ও চতুর্থ সংস্করণ বেরোয় যথাক্রমে 1767 এবং 1774 সালে। এবং অর্থাৎ ওয়েলথ অফ নেশনস প্রকাশিত হওয়ার 5 বছর পর। এবং দেখেন 1776 সালে এই বইটা বের হইলো, এবং মোরাল সেন্টিমেন্টের পঞ্চম সংস্করণ কিন্তু এই ইয়েতে, এই ওয়েলথ অফ নেশনস এর পরে আবার বের হয়। এবং ষষ্ঠ পরিমার্জিত সংস্করণ বের হয় হচ্ছে স্মিথের মৃত্যুর অল্প কিছুদিন আগে, মানে যেই বছর অ্যাডাম স্মিথ মারা যায় 1790 সালে, প্রথমে যেটা আমি বলেছি, হ্যাঁ, তার সেই বছরই, তার মৃত্যুর অল্প কয়েক মাস আগে এই তার মোরাল সেন্টিমেন্টের ষষ্ঠ সংস্করণ বের হয়। তাহলে দেখেন যে একটা মানুষ যে তার প্রথম গ্রন্থ যেটা, সেইটারই আপডেট করা, সেটাকে আরো ক্ল্যারিফাই করা, সেইটাকেই আরো পরিবর্ধিত পরিমার্জিত করা, এইটা করতেই কিন্তু উনি মৃত্যু পর্যন্ত কাজ করেছেন। তাহলে দেখেন অ্যাডাম স্মিথের কাছে মোরাল সেন্টিমেন্ট কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট। হুম। এবং গ্রন্থটির আগের সংস্করণ ও সর্বশেষ যে বর্ধিত মানে প্রথম সংস্করণ যে 1759 সালে, সেইটা সেইটা এবং ষষ্ঠ সংস্করণ যেটা মৃত্যুর বছর প্রকাশিত হয়েছে, সেইটার ভিতর এই 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 একই বইয়ের দুইটা সংস্করণ, প্রথম এবং ষষ্ঠের মাঝখানে কিন্তু বেরিয়েছে দ্য ওয়েলথ অফ নেশনস। সেই অর্থে কিন্তু যতটা গুরুত্ব পাওয়ার কথা মোরাল সেন্টিমেন্ট, অতটা গুরুত্ব কিন্তু আমরা দেইনি এই বইয়ের প্রতি। এবং আম, আম, এবং এই বইটার মোরাল সেন্টিমেন্টের যে সর্বশেষ যে সংস্করণে যে বিজ্ঞাপন প্রচারিত হয়েছিল, মানে বইটা প্রকাশ করলে যে বইটা প্রকাশিত হয়েছে, এটা যে বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেইখানে তিনি তার নিজের অঙ্গীকারের কথা স্মরণ করেন। সেইখানে তিনি বলেছিলেন যে আম, সেখানে তিনি বলেছিলেন যে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে সমাজকে যে সকল বিপ্লবী আহ সর্বজনসিদ্ধ মূলনীতি, মানে বলেছিলেন যে তিনি এমন একটা বই লিখবেন যা আইন এবং সরকার পরিচালনার সর্বজনসিদ্ধ মূলনীতি কি হবে সেইটার ব্যাপারে তিনি বলবেন। এবং ইতিহাসের বিভিন্ন কাল পর্বে সমাজকে যে সকল বিপ্লবী পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে, সেগুলোর অন্তর্নিহিত মূলনীতি কি, সেইগুলো তিনি ইতিহাস ঘেটে ঘেটে বিশ্লেষণ করে করে উনি বের করেছেন, এবং সেগুলো তিনি তার বইয়ে আলোচনা করবেন বলে বিজ্ঞপ্তিতে বলেছিলেন। এবং তিনি ষষ্ঠ সংস্করণ মৃত্যুর বছর তিনি সেই অঙ্গীকার সম্পর্কে স্মরণ করে বলছেন যে আহ, যে আমার অঙ্গীকার আমি অংশত এখানে পূরণ করেছি। তার মানে দেখেন যে একটা মানুষের কমিটমেন্ট কত স্ট্রং, যে যেই কমিটমেন্ট তিনি তরুণ বয়সে দিয়েছিলেন, আহ, আহ, এবং তরুণ বয়সে তিনি তখন আহ, এবং মৃত্যুর সময়ও তিনি তার তরুণ বয়সে দেওয়া অঙ্গীকারকে, ওয়ার্ডকে, জনগণের কাছে যে তিনি যে কথা দিয়েছিলেন, সেই কথাকে তিনি ভুলে যান নাই।
এবং সেই কথা স্মরণ করেই বলছেন যে আমার সারা জীবনের কাজে আমি আমার আর্লি লাইফের যে অঙ্গীকার সেইটা আমি সারা জীবনে সেটা পূরণ করার চেষ্টা করছি। এইটা একটা বড় রকমের শিক্ষা এবং এটা একটা বড় ধরনের ইন্সপিরেশন যে মানুষ তার অঙ্গীকারের সঙ্গে কতটা শক্তভাবে তার অঙ্গীকারকে আহ, আহ, ধরে রাখে এবং শক্ত করে আহ, মানে সেটার প্রতি দৃঢ় থাকে, সেই জিনিসটা একটা বিরাট রকমের একটা ইন্সপিরেশন। এবং স্মিথ তার প্রতিটি বইতে মানে মানুষের যে ইনসেনটিভ, মানে মানুষের যে আমরা বলি না যে সেই কাজ করবে কেন, মানুষ একটা কাজ করবে কেন, তার একটা ইনসেনটিভ লাগে, হয় আর্থিক ইনসেনটিভ অথবা অনার্থিক মানে অর্থ বহির্ভূত ইনসেনটিভ। তো অ্যাডাম স্মিথ বলছেন যে এখনকার সময়েও কিন্তু আমরা দেখি যে ইনসেনটিভ বলতে মানে খালি মানুষ খালি মনে করে ইনসেনটিভ মানে খালি অর্থ, অর্থ দিলে টাকা দিলেই শুধু মানুষ উৎসাহ পাবে। কিন্তু অ্যাডাম স্মিথ তার বইতে দেখাচ্ছেন ইনসেনটিভের একটা বহুমাত্রিক উৎস আছে, ইনসেনটিভ শুধু একমাত্রিক ব্যাপার নয়। এবং তার গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে সহানুভূতি এবং আত্মপ্রেম সহ মানুষের কর্মকাণ্ডের প্রেরণার বহুমাত্রিক যে উৎস সেইটা তিনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। এবং মানুষের প্রেরণা বা ইনসেনটিভের যে নানামুখী অর্থ ছাড়াও, অর্থ তো আছেই কিন্তু অর্থ একমাত্র নয়, এছাড়া আরো যে অনেক প্রোৎসাহ আছে বা উৎসাহ প্রেরণা থাকতে পারে, সেইটার হদিস তিনি এই অ্যাডাম স্মিথ তার বইতে দিয়ে গেছে। কোনো কাজ করার পেছনে উৎস হিসেবে আমরা শুধুমাত্র আত্মপ্রেম কে বিশেষভাবে চিহ্নিত করে থাকি, কিন্তু বাস্তবায়ন করতে গেলে অন্যকে সম্মান দেওয়ার রীতি যেন বাদ না যায়, তার গুরুত্ব তিনি এখানে বলেছেন। উদাহরণস্বরূপ মানুষ কেন ব্যবসা করে এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তখন কেবল মুনাফার কথাই আমরা বলবো, তাই না? কিন্তু কিন্তু অ্যাডাম স্মিথ দেখাচ্ছেন যে মুনাফা ছাড়াও নিয়ম শৃঙ্খলা, কারণ সে যখন ব্যবসা করতে যায় তার তো লাইসেন্স নিতে হয়, তার সরকারের যে যে রুলস সেটা ফলো করতে হয়। সুতরাং অনেক নিয়ম শৃঙ্খলা এবং আচার আচরণের ভেতর দিয়ে তাকে যেতে হয়। এবং যেমন কাজের শৃঙ্খলা, ভালো নিয়ম নিয়ম মেনে চলার অঙ্গীকার, তারপরে বছর বছর সেটাকে নবায়ন করার যে বিষয়, এই যে এরকম আচার আচরণের ভিতর দিয়ে শ্রদ্ধা সম্মানের ভিতর দিয়ে সেটা তাকে করতে হয়। সুতরাং এখানে ব্যবসা করতে গেলে শুধুই যে সে মুনাফা করে তা না, তার সঙ্গে আনুষাঙ্গিক আরো অনেক কিছু তাকে ভেতর দিয়ে তাকে তাকে করতে হয়। বিশেষ করে হচ্ছে অন্যকে সম্মান করা, অন্যের অধিকারের প্রতি গুরুত্ব দেওয়া, এই জিনিসগুলা তাকে অবশ্যই করতে হয়। যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমরা শুধুমাত্র আত্মপ্রেমের ভূমিকা দেখি, কিন্তু আত্মপ্রেমের ভূমিকা থাকা সত্ত্বেও প্রেরণার অন্যান্য উৎস সমূহের যে ভূমিকা সেগুলো অগুরুত্বপূর্ণ মনে করার কোনো কারণ নেই। এবং নিত্যদিনের সদা প্রবাহমান যে আর্থিক কর্মকাণ্ড আমরা অন্যান্য করে থাকি, বিজনেস না করলেও কেউ হয়তো জব করেন, কেউ হয়তো স্মল বিজনেস করেন, কেউ হয়তো অন্যান্য অনেক অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছেন, সেগুলো কোনোটাই কিন্তু আসলে কি মানে অগুরুত্বপূর্ণ বা নয়। আমি আমি একটু আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমি আপনাদের যে আলোচনাটা কি আপনাদের প্রত্যাশা পূরণ করছে কিনা আমি তো জানি না। তো আহ, উম, আমি আপনারা এখানে বলেছেন যে বইটির বিষয়বস্তু নিয়ে একটু বলেন। হ্যাঁ, আমি বইটির বিষয়বস্তু বলার জন্যই আমি পাওয়ার পয়েন্ট স্লাইড করেছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে আমি সেই পাওয়ার পয়েন্টটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমি বারবার ক্লিক করছি, তো সেটা আসছে না। তো আহ
দাঁড়ান আরেকবার চেষ্টা করে দেখি, এইবার কি দেখা যায়? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি তাহলে আলোচনাটা যদি এই পুরো বইয়ের আলোচনাটা বেসিক্যালি এই 10টা বিষয়ে আলোচনা আছে অ্যাডাম স্মিথের মোরাল সেন্টিমেন্টের বইটা। একটা হচ্ছে নৈতিক সংবেদনশীলতা এবং জাতিসমূহের সমৃদ্ধি কি করে আসে, হ্যাঁ। আরেকটা হচ্ছে সহানুভূতি ও প্রেম, আত্মপ্রেম, অর্থশাস্ত্র ও মুনাফা প্রেরণার সীমাবদ্ধতা, বাজার ও আনুষঙ্গিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা, নীতিশাস্ত্র সদ্গুণ, সদ্গুণ মানে ভার্চু, ভার্চু, নীতিশাস্ত্র সদ্গুণ ও ফলাফল মানে কনসিকুয়েন্স, রাজনৈতিক দর্শন ও ন্যায্যতা, নিষ্পক্ষতা মানে ইম্পার্শিয়ালিটি এবং ইম্পার্শিয়াল স্পেক্টেটর মানে নিষ্পক্ষ দর্শক, স্বাধীন স্বার্থ ও নিষ্পক্ষ দর্শক, নিষ্পক্ষ দর্শক ও সংকীর্ণতা পরিহার, প্রবণতা, অন্তর্ভুক্তি ও সম অধিকার, এই 10টা পয়েন্ট। তা আমি মোটামুটি প্রথম পয়েন্টটা আলোচনা করে ফেলেছি, হ্যাঁ। তো এখন আমি দ্বিতীয় পয়েন্টে আলোচনা যাব। তা আমি কি সরি, আমি কি আলোচনাটা সহানুভূতি আত্মপ্রেম এরকম ধরে 10 পর্যন্ত আলোচনা কি করব? আপনাদের কেমন লাগছে আমি জানি না। আমি তো অনির্ধারিত ভাবে এইটা আলোচনা করছি। হ্যাঁ, ওভাবে পয়েন্ট ধরে যদি আপনি একটু করেন তাহলে ভালো হয়। হ্যাঁ আমি পয়েন্ট ধরেই একটু করব। করে, হ্যাঁ হ্যাঁ এই পয়েন্টগুলো একটু করে যদি বোঝানো আমাদেরকে ভালো হয় আর কি। জি জি, আমি থ্যাংক ইউ। এগুলোই এগুলো ধরেই বলবো, হ্যাঁ। তো অর্থশাস্ত্রের সনাতন ধারার যে গদ্যগুলোর ভেতর শক্তিশালী মনে করা হয় যে একটা কথা খুব শক্তিশালী ভাবে আসে যে অধিকাংশ মানুষই আত্মস্বার্থ কেন্দ্রিক, মানে সেলফিশনেস যে, এবং অ্যাডাম স্মিথ সম্পর্কে সবসময় বলা হয় যে উনি হচ্ছেন সেলফিশনেস এর একেবারে চরম উদাহরণ দিয়ে গেছে, হ্যাঁ। না হলে তো পুঁজিবাদ, এই বাজার এগুলো কাজ করে। কিন্তু স্মিথ সম্পর্কে এই ধরনের ব্যাখ্যার উৎস হলো অর্থনীতিবিদ, অর্থশাস্ত্রী একজন ছিলেন গেয়র্গ স্টিগলারের একটি উক্তি। স্মিথ সম্পর্কে স্টিগলারের ব্যাখ্যা তাকে বেশ পরিচিতি এনে দেয়। স্মিথ সম্পর্কে স্টিগলার স্মিথীয় চিন্তাধারা শীর্ষক এক সংকীর্ণ ব্যাখ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক অর্থশাস্ত্রী এবং আজও বেশ কিছু অর্থনীতিবিদ স্মিথ সম্পর্কে তাদের এই ধারণাকেই প্রতিধ্বনিত করছেন যে বিচারসঙ্গত চয়ন বা রেশনাল চয়েস থিওরি, যেখানে বিচারশীলতাকে অত্যন্ত চাতুর্যপূর্ণভাবে ব্যাখ্যা করা হয়, সেই ব্যক্তি বিচারশীল ব্যক্তি বা রেশনাল ব্যক্তি। আমাদের ক্লাসরুমে এই জিনিসটা খুব, অর্থনীতির ক্লাসরুমে এই জিনিসটা খুব আলোচনা হইতো যে বুদ্ধিমান ব্যক্তিকে বা বিচার মানে রেশনাল পার্সনকে সেই যে তার আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য সবকিছু করে থাকে, হ্যাঁ। কিন্তু এইটা কিন্তু জি, কিন্তু এইটা কিন্তু ঠিক ইয়ের অ্যাডাম স্মিথের মূল আলোচনা নয়। এইটা নিয়ে উনি কথা বলেছেন বটে, কিন্তু অন্যভাবে বলেছেন, ঠিক এইভাবে নয়। শুনতে পাচ্ছেন? জি হ্যালো হ্যালো। তো আহ, আহ, সেটা 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 কিন্তু এইভাবে বলেননি। যেরকম বিচারশীলতাকে আহ, আহ, সবাই বলে যে সেটা হচ্ছে যে আহ, নতুন একটা গোটা প্রজন্মকে দেখি যে শুধুমাত্র যে ধরেন এই কথাটাই আলোচনা করে যে রেশনাল মানেই হচ্ছে হু ইজ রেশনাল, যুক্তিপূর্ণ বা বিচারশীল মানুষকে, বুদ্ধিমান মানুষকে, যে তার আত্মস্বার্থকে চরিতার্থ করে। কিন্তু এই সংকীর্ণ চিন্তা ভাবনা গুলো আইন ও অর্থশাস্ত্র এই ধারায় বেশ উদ্দীপনা নিয়ে এইটা চর্চা হচ্ছে। কিন্তু স্মিথ তাদের সংকীর্ণ ধারণা ও মানুষের বিচারশীলতা সম্পর্কে তাদের অতি সরল তত্ত্ব আহ এইভাবে করে বলেন। আসলে স্মিথ ছিলেন একজন বড় মাপের চিন্তক, কারণ বিচারশীলতার দিক থেকে ওই কথা সত্য
স্মিথের একটা দৃঢ় বিশ্বাস ছিল মানুষের স্বার্থপরতার দৃষ্টান্ত ইংরেজি সাহিত্যেও জায়গা করে নিয়েছে, যা স্টিফেন লিয়াকক রচিত কৌতুকপূর্ণ পঞ্চপদী বা লিমেরিক ছড়াতেও দেখতে পাওয়া যায়। এবং এই মিসরিডিং নিয়ে আবার একজন কবিতাও লিখেছেন। এবং লিয়াকক ছিলেন একজন পেশাজীবী অর্থনীতিবিদ এবং একই সঙ্গে মেধাবী সাহিত্যিক। তো স্টিফেন লিয়াকক তার পঞ্চপদী ছড়ায় এরকম বলেন যে অ্যাডাম স্মিথ, শোনো 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 দিয়া মন, একদা ক্লাসে তুমি কি বলনি স্বার্থপরতাই হলো সবকিছুর মূল কথা, তাই নয় কি অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথের এই ধারণার বিপরীতে আমি শুধু আপনাদেরকে মোরাল সেন্টিমেন্টের একটা উদ্ধৃতি দিচ্ছি। উদ্ধৃতিটা হচ্ছে, আমি কোট, উদ্ধৃতিটা আপনারা পাবেন হচ্ছে অ্যাডাম স্মিথের 13 নম্বর মোরাল সেন্টিমেন্টের 13 নম্বর পৃষ্ঠায়। এই পেঙ্গুইনের যে এডিশনটা সেটার 13 নম্বর পৃষ্ঠায় পাবেন। অ্যাডাম স্মিথ সেখানে বলছেন, আমি বাংলায় অনুবাদ করেছি, মানুষ কত স্বার্থপরই না হতে পারে, মানুষের বৈশিষ্ট্যের মধ্যে কিছু মূল সূত্র পাওয়া যায়। যেমন অন্যের ভালো করার জন্য তার নিজের আগ্রহ রয়েছে, অন্যদের সুখী করা নিজের জন্য প্রয়োজনীয় মনে করে, যদিও অন্যদের এই উপকারে তার নিজের বস্তুগত কোনো প্রাপ্তি নেই, শুধু অন্যদের সুখী দেখে নিজের সুখ অনুভব করা ছাড়া। প্রায়শই আমরা যেমন অন্যের দুঃখ দেখে নিজে ব্যথিত হই, প্রকৃতপক্ষে এ বিষয়টি এমনই বাস্তব যে তার কোনো প্রমাণের প্রয়োজন। মানুষের স্বভাবের ভেতর প্রথিত অন্য সব মৌলিক অনুভূতির মতো এই মনোভাবটিও মানবিক ও সদ্গুণের সঙ্গে সম্পৃক্ত, যদিও এটি সূক্ষ্ম সংবেদনশীলতার সঙ্গে সম্পর্কিত। সমাজের সবচেয়ে নিষ্ঠুরতম ব্যক্তি কিংবা চূড়ান্ত সীমা লঙ্ঘনকারীর মধ্যেও উক্ত সংবেদনশীলতার কোনটি একেবারে অনুপস্থিত থাকবে তা কিন্তু নয়। সুতরাং বাস্তব জীবনে আমরা কিছু মানুষকে কিছু মানুষকে আমরা সংকীর্ণ মনা হিসেবে পাই, এবং কিছু মানুষকে আমরা দেখি সংকীর্ণতায় উপনীত হতে। কিন্তু তা সত্ত্বেও স্মিথকে আমরা দেখি তার প্রতিও তিনি নিরাশ না হয়ে এমনতর ব্যক্তির উপরও অল্প হলেও মানবিকতার আস্থা রাখছেন। এক্ষেত্রে বাজারে আর্থিক বিনিময়ের পেছনে যে ইনসেন্টিভ বা প্রোৎসাহ কাজ করে তা ব্যাখ্যার জন্য স্মিথের বিখ্যাত আলোচনাটি স্মরণ নেওয়া যেতে পারে। স্মিথ বলেছিলেন যে বাজারে প্রত্যেকে নিজের স্বার্থেই পরিচালিত হয়, সেখানে আমাদের অন্য কারো সাহায্যের প্রয়োজন। স্মিথের সবচেয়ে বিখ্যাত বহুল প্রচারিত উক্তিটি তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থ থেকে নেওয়া। সেখানে স্মিথ বলেছেন, কসাই পরোপকার করার জন্য কাজ করেন, এই রূপে চা বিক্রেতা কিংবা রুটি প্রস্তুতকারকও তাদেরকে রাতের খাবার খাওয়ানোর জন্য কাজ করে, বরং তারা কাজ করে প্রত্যেকে নিজ স্বার্থে। আমরা যেরকম ভাবে নিজের স্বার্থ সমুন্নত রেখে চলি, অন্যদের প্রতি মানবিকতার বিবেচনা নিয়ে কাজ করি না, তেমনি তারাও আত্মপ্রেম দ্বারাই পরিচালিত হয়। আনকোট। স্মিথকে স্বার্থপর এবং আত্মপ্রেমের গুরু, যদিও তাকে প্রায়শই এই নামে ডাকা হয় তবে ভক্তি অর্থে নয়, হিসেবে ব্যাখ্যা করার ঐতিহ্য রয়েছে। তার ভিত্তি হলো উল্লেখিত উক্তিগুলো। দুর্ভাগ্যবশত এই বাক্যগুলোর বাইরে তার লেখা খুব একটা লোকে পড়ে। অধিকন্তু তাদের এ সংক্রান্ত আলোচনা একটি সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়, যার নাম বিনিময়, যেখানে উৎপাদন ও বন্টনের কোনো আলাপ থাকে না। মানে স্মিথ কিন্তু শুধু বিনিময় নিয়ে কথা বলেন, এক্সচেঞ্জ নিয়ে কথা বলেন। আপনারা জানেন ইকোনমিক্সে এক্সচেঞ্জ একটা গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু প্রোডাকশন হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আলোচনা, এবং ডিস্ট্রিবিউশন আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কথা যে এখন শোনা যায়, সেগুলো কিন্তু সেই 250-300 বছর আগে স্মিথ সেখানে কথা বলেছেন। উৎপাদনের বিষয় নিয়ে উনি গুরুত্ব দিয়ে কথা বলেছেন।
কিন্তু বিনিময়ের ক্ষেত্রে তিনি স্বার্থপরতার ব্যাপারটাকে উনি বলেছেন বটে, কিন্তু এই বিনিময়ের দিকে মনোযোগ দিতে গিয়ে লোকে তার উৎপাদন নিয়ে আলোচনা এবং বন্টন নিয়ে আলোচনা সেটা করে না। বিশেষ করে বিনিময়ের আলোচনার ভেতর সাধারণ বিনিময় প্রথা কিভাবে সুস্থায়ী হয়, হ্যাঁ, যেমন দুই পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাস, এবং অ্যাডাম স্মিথের এই মোরাল সেন্টিমেন্ট পড়লে আপনারা দেখবেন যে আস্থা এবং বিশ্বাস, এবং আমি আমি এখানে বলতে পারি যে আহ, কৌশিক বসু, প্রফেসর কৌশিক বসু বাজারে আস্থা এবং বিশ্বাস কিভাবে টিকে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করছে। আপনার 1 মিনিট লাগবে, আমি জাস্ট শুধু কথাটা বলি। এইটা নিয়ে যে প্রবন্ধ লিখেছেন সে বই আমার কাছে আছে এখানে। তো কৌশিক বসু একবার একটা উদাহরণ দিলেন যে একটা লোক রিক্সায় বা গাড়িতে, তো গাড়িতে বা রিক্সায় যখন আমরা উঠি তখন কিন্তু এটা প্রিপেইড সিস্টেম না, এটা পোস্টপেইড, মানে আমরা সেবাটা গ্রহণ করে তারপরে টাকা দিই। এখন একটা লোক উঠলো, তো এখন রিক্সাওয়ালা বা ধরেন সিএনজি ওয়ালা বা গাড়ি চালক কি মনে করে তাকে উঠায়, সে কি তার কি ফেয়ার পে করার, মানে ভাড়া পে করার সামর্থ্য আছে কিনা, এই সম্পর্কে চালকের ধারণা কি। এবং কেউ যদি গন্তব্যে নেমে সে যদি বলে আমার টাকা নাই, তা বা আমি দিতে পারছি না, তখন আসলে ড্রাইভার কি বলবে। এই কথা আমি আমি নিজেও এই প্রবন্ধটা, কৌশিক বসুর এই প্রবন্ধটা পড়ার পরে আমি জিজ্ঞাসা করেছি। তো শেষমেশ কথাটার সামারি হচ্ছে এই, যে একটা বিশ্বাস বা আস্থা কিন্তু লাগবেই, না হলে বাজার শুধুমাত্র স্বার্থপরতার জায়গা থেকে চলে। কারণ উনি একটা উদাহরণও দিয়েছেন যে কলকাতার বাজারে একবার এই দুধের মধ্যে পানি মেশানো শুরু হলো। তো দুধের কেজি ছিল হচ্ছে 70 টাকা কেজি। তো 70 টাকা কেজি ছিল, তো পরবর্তীতে যেটা হয়েছে যে এটা এই পানি মেশানোর পরে লোকে কম দাম দেওয়া শুরু করলো। তো লোকে 50 টাকা দেওয়া শুরু করলো। তো লোকে যখন কম দাম দেওয়া শুরু করলো তখন আহ, আহ, ওই যে যারা দুধ গোয়ালারা, যারা দুধ বিক্রি করে তারা আরো বেশি পানি মেশানো শুরু। তো এইভাবে করতে করতে দাম 40 টাকা 30 টাকায় গিয়ে থেকে, অর্থাৎ পানি মেশালে ইয়ারা কাস্টমাররা কম দাম দিবে, আম, তাদের চাহিদা মতো দাম দিবে না। তো পরে আহ, পুরো ব্যাপারটার মধ্যে সরকার ইন্টারভিন করলো এবং একটা মেশিন নিয়ে আসলো, আহ, যেখান থেকে, যেই মেশিনটা ওই দুধের মধ্যে ধরলে বোঝা যায় যে কতটুকু পানি মেশানো আছে। তো পরে জিনিসটা এইভাবে আইন দ্বারা সেটেল হয়েছিল এবং ওই মেশিন দ্বারা, এবং ওই মেশিন ডুবে কেউ যদি দেখে যে পানি মেশানো হয় নাই, তাহলে সেটাতে পূর্ণ দাম 70 টাকাই দিত, আর যেটাতে যেই পরিমাণ পানি মেশানো আহ সেই পরিমাণ দাম কম দেয়া হতো। তো তাহলে কি আস্থা এবং বিশ্বাস বাজারের মধ্যে কি করে টিকে থাকবে, এবং প্রোৎসাহটা টিকে থাকতে কি করতে হবে, সেই আলোচনা আমরা যখন বিনিময়ের আলোচনা করি তখন সমস্যাটা হচ্ছে এক্সচেঞ্জের আলোচনা করলে সেইখানে আস্থা এবং বিশ্বাসের উপরে আমরা আলো ফেলি না, সেই দিকে মনোযোগ দিই। কিন্তু বাজারে যতই স্বার্থপরতা থাকুক, যতই সেলফ স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাইজ করার ব্যাপার থাকে, যতই স্বার্থের ধাক্কাধাক্কি থাকুক, কিন্তু যদি পারস্পরিক আস্থা এবং বিশ্বাস টিকে না থাকে, হ্যাঁ, এবং আস্থা এবং বিশ্বাস কি করে টিকে থাকবে, এই ব্যাপারটা কিন্তু স্বার্থপরতার জায়গা থেকে সিদ্ধান্ত বা দেখভাল করা যায় না। সুতরাং আস্থা এবং বিশ্বাস টিকে যদি না থাকে, তাহলে কিন্তু সে সেই বাজার কি বিশৃঙ্খলা হয়ে যাবে। ওই যে গরুর দুধে পানি দেওয়ার মতো একটা বিশৃঙ্খল এবং একটা কেওটিক সিচুয়েশন হয়ে যাবে। ফলে স্মিথের বাদ বাকি যে আলোচনা এবং লেখাগুলো, সেগুলো মানুষের আচার আচরণকে কিভাবে প্রভাবিত করতে এবং পারে, এবং অন্যান্য প্রোৎসাহর যে ভূমিকা, ইনসেন্টিভের যে ভূমিকা, সেটা নিয়ে কিন্তু স্মিথ
ব্যাপক আলোচনা করেছেন। এইবার আমি 3 নম্বর পয়েন্টে আসি, অর্থশাস্ত্র এবং মুনাফা প্রেরণার সীমাবদ্ধ। স্মিথ বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মুনাফা প্রেরণা এবং আত্মপ্রেমের পরিধির বাইরে অন্য সব প্রেরণা সাধারণ আর্থিক ব্যবস্থাকে, বিশেষ করে বাজারকে কিভাবে ব্যাপকভাবে সাহায্য করে। এবং স্মিথ এখানে দুটো ভিন্ন রকমের প্রস্তাব দিয়েছে। তার প্রথম প্রস্তাবটি জ্ঞানতাত্ত্বিক। এই প্রস্তাব মতে স্মিথের বক্তব্য হলো, মানুষ শুধুমাত্র লাভের আশায় কিংবা বস্তুগত বিচক্ষণতা থেকে পরিচালিত হয় না। তার দ্বিতীয় প্রস্তাবটি হলো ব্যবহারিক যুক্তি প্রয়োগের বিষয়। তার মতে আত্মপ্রেমের পরিধির বাইরেও মানুষের উচ্চতর নৈতিক ও প্রায়োগিক ক্ষেত্র মানুষের কাজে প্রোৎসাহ বা ইনসেন্টিভ যোগাতে সক্ষম, যেগুলো আবার অপরিমার্জিত আত্মপ্রেম ও পরিমার্জিত বস্তুগত বিচক্ষণতার মতো যে কোনো রূপেই প্রকাশিত হতে পারে। নিশ্চিতভাবেই স্মিথ যেখানে বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে মানুষের সকল সদ্গুণ মানে হচ্ছে ভার্চু, মানুষের সকল, আমরা দুটা শব্দ বলি না, ভার্চু এবং ভাইস। ভার্চু মানে হচ্ছে সদ্গুণ, আর ভাইস মানে হচ্ছে খারাপ গুণ বা পাপ। যে মানুষের সকল সদ্গুণের মধ্যে নিজের স্বার্থের বিচক্ষণতাকেই সে সবচেয়ে উপকারী বলে মনে করলেও মানবতা, ন্যায্যতা, উদারতা এবং প্রত্যেকের ক্ষমতায়ন, যেটাকে উনি ইংরেজিতে বলেছেন পাবলিক স্পিরিট, এই সদ্গুণগুলোকে সমাজে বসবাসকারী সকলের জন্য প্রয়োজনীয় মনে করে। অর্থাৎ আমরা যতই আত্মস্বার্থ করি, বাজারে গিয়ে যতই স্বার্থকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু মানে বাজারে গিয়ে তো আমি কম দামে বেশি ভালো জিনিস এবং বেশি পরিমাণে কিনতে চাই, আর সাপ্লাইয়াররা হচ্ছে উল্টা, বেশি দামে বেশি জিনিস সাপ্লাই করে। তো এই যে আত্মস্বার্থের দুই পক্ষের যে দ্বন্দ্ব, এইটাই শুধু বাজারের শেষ কথা নয়, মানুষের মূল্যবোধের মধ্যে কিন্তু মানবতা, ন্যায্যতা, উদারতা, এগুলোও কিন্তু মানুষকে উৎসাহিত করে। উল্লেখিত এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি স্মিথের লেখায় পাওয়া গেলেও দুর্ভাগ্যজনকভাবে আধুনিক অর্থশাস্ত্রের একটি বড় অংশ স্মিথকে ভুলভাবে উপস্থাপন করেছে। চলমান আর্থিক যে সংকট, সেখানেও আমরা দেখতে পারি যে এরকম এই পরিস্থিতিতে যেমন এই পরিস্থিতিকে প্রস্থানের জন্য আমাদের নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত অনুসন্ধান করা জরুরি, যদি আমরা একটা শোভন সমাজ চাই। এমনকি যুক্তরাষ্ট্রের 2008 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী তার অসংখ্য নির্বাচনী বক্তৃতায় ওয়াল স্ট্রিটের লোভ শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। এক্ষেত্রে মুনাফা সন্ধানী অত্যধিক ঝুঁকি গ্রহণে উৎসাহ প্রদানকারী প্রচারকারীদের সম্পর্কে স্মিথের নিজস্ব বিশ্লেষণ হলো, এরা হলো অপব্যয়ী ও ফাটকা কারবারি। স্মিথের এই বিশ্লেষণ সম্প্রতি ক্রেডিট সোয়াপস মানে দেনা অদল বদলকারী এবং সাবপ্রাইম বন্ধকি সম্পত্তির বীমা উদ্যোক্তাদের সম্পর্কে খুবই উপযুক্ত বর্ণনা। স্মিথ সম্পদের ভবিষ্যৎ অনুমানকারীদের ফাটকা পুঁজির কারবারিদের সম্পর্কে শুধুমাত্র আমাদের নির্মোহভাবে তাদেরকে ফাটকা কারবারি শব্দগুচ্ছ ব্যবহার করেন, বরং এটি নিন্দনীয় অর্থে শব্দগুচ্ছগুলো ব্যবহার করেছেন। অক্সফোর্ড ডিকশনারিতে আমরা অভিধানে যদি দেখি, তাহলে দেখব যে এই শব্দটা এসছে 1616 সাল, এবং সেখানে অন্যান্য অর্থের সঙ্গে ফাটকা কারবারিকে সম্পদের বাষ্পীয়করণের প্রাতিষ্ঠানিক প্রচারক, একজন ফাটকাবাজ বা মোট কথা সে একজন প্রতারক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। নিশ্চয়ই জনাথন সুইফটের গালিভার ট্রাভেলসে ফাটকা কারবারিদের সম্পর্কে অতোষামোদী এমন প্রতিকৃতির সঙ্গে স্মিথের মনে তাদের সম্পর্কে যা ছিল তা খুব ঘনিষ্ঠভাবে মিলে যায়।
উল্লেখ্য, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থ বের হওয়ার প্রায় 50 বছর আগে 1726 সালে গালিভার ট্রাভেলস প্রকাশিত হয়। স্মিথ মনে করতেন অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতির উপর পুরোপুরি নির্ভর করলে শোচনীয় রকমের দুর্দশা নেমে আসতে পারে। তার ওয়েলথ অফ নেশনসে তিনি লিখেছেন, কোট, দেশের পুঁজির একটি বৃহৎ অংশ যার বেশি মাত্রায় সম্ভাবনা রয়েছে মুনাফা নির্ভর ও সুবিধাজনক ব্যবহার করার, সেই পুঁজিকে এর বাইরে এনে এমন জায়গায় নিক্ষেপ করতে হবে যার বেশিরভাগ সম্ভাবনা মুনাফার অপচয় ও তার বিনাশ সাধন। স্মিথের অনিয়ন্ত্রিত বাজার অর্থনীতির সমালোচনা প্রশ্নাতীতভাবে মেনে নেওয়া হয়নি। 1787 সালের মার্চে জেরেমি বেনথাম স্মিথের কাছে এ বিষয়ে একটি দীর্ঘ চিঠি লেখেন। চিন্তার ইতিহাসে আগ্রহীদের জন্য চিঠিটি বেশ কৌতূহল উদ্দীপক। চিঠিতে জেরেমি বেনথাম স্মিথকে বলেছেন, বাজার অর্থনীতিকে নিয়ন্ত্রণের চিন্তা স্মিথের পরিত্যাগ করা উচিত। বেনথাম সেখানে যুক্তি দেখান যে স্মিথ যাদের ফাটকা কারবারি বা প্রজেক্টরস বলে মনে করেন, যারা সম্পদের ভবিষ্যৎ সম্পর্কে নানা রকম ভাবিকল্প ফেদে বসে এবং দ্রুত টাকা করে নিচ্ছেন একদিকে, এবং অন্যদিকে এদের একটা অন্য দিকও রয়েছে, তারা প্রগতি ও পরিবর্তনের অগ্রগামী উদ্ভাবক। স্মিথ বেনথামের এই সমালোচনার জবাব দিয়েছেন একটি সরস কৌতুকের মাধ্যমে। কিন্তু স্মিথ ভালোভাবেই জানতেন ফাটকা কারবারি ও উদ্ভাবক ব্যবসায়ীর মধ্যে প্রকৃত পার্থক্য কি। মানে উদ্ভাবক ব্যবসায়ী এবং ফাটকা কারবারির মধ্যে কিন্তু প্রকৃত পার্থক্য রয়েছে। স্মিথ আরো জানতেন যে বেনথামের প্রত্যাশার খুব অল্প প্রমাণই বাস্তবে পাওয়া যায়। এ কারণেই স্মিথ বাজার অর্থনীতির নিয়ন্ত্রণে যেসব প্রবিধান বা রেগুলেশনস প্রণয়নের পক্ষে যুক্তি দিয়েছেন, সেগুলো সংশোধনের বিষয়ে খুবই কম আগ্রহী ছিলেন। একটি দেশের আর্থিক স্থিতিশীলতার প্রকৃতি বুঝতে হলে আমরা যা করে থাকি, চলমান আর্থিক সংকটের সঙ্গে এর প্রাসঙ্গিকতা খুঁজি। কিন্তু দেশের আর্থিক অবস্থার সংকটের সময়ও স্মিথের বিশ্লেষণের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মিথ বলছেন তার ভাষায়, নিজের ভাষায়, কোট, যখন কোনো একটি দেশের মানুষ তার সৌভাগ্য সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, বিশেষ করে ব্যাংকিং খাত সংক্রান্ত ব্যক্তিদের বিচক্ষণ বিশ্লেষণে যখন সম্ভাবনার কথা উঠে আসে এবং তারা বিশ্বাস করেন যে তাদের কাছে ঋণপত্র বা প্রমিসারি নোট পেশ করা হলে তারা তা যে কোনো সময়ে ভাঙিয়ে দিতে প্রস্তুত, তারা সোনা রূপা কিংবা টাকা যে কোনো মুদ্রাতেই নগদায়ন করতে চান না কেন, সবসময়ই তাদের এই আর্থিক সক্ষমতা থাকবে, আনকোট। স্মিথ দেখিয়েছেন আগে থেকেই এ ধরনের আত্মবিশ্বাস থাকবে কিংবা আত্মবিশ্বাসটি সর্বদাই টিকিয়ে রাখা যাবে এমন নয়। স্মিথ মনে করেন পারস্পরিক বিশ্বাসের পরিবেশের উপর আত্মবিশ্বাস টিকে থাকবে। স্মিথের এমন বিশ্লেষণ সত্ত্বেও এটি তেমন কোনো নজর কাড়েনি। তা সত্ত্বেও অর্থশাস্ত্রের গ্রন্থগুলোতে স্মিথ পাঠে এটি ব্যাখ্যা করা হয়েছে যে বিভিন্ন পেশার মানুষ, কি রুটি প্রস্তুতকারী, কি শুরিখানার শ্রমিক কিংবা কসাই, প্রত্যেকের নিজ স্বার্থেই তারা কাজ করছেন। অথচ বর্তমান আর্থিক সংকটের বিশ্লেষণে স্মিথ প্রবর্তিত পারস্পরিক আস্থা ও বিশ্বাসের পরিবেশের দিকটি প্রায় হারিয়েই গেছে বললে চলে। কারণ বিদ্যমান আর্থিক বিপর্যয়কর অবস্থার চূড়ায় দাঁড়িয়েও বিনিয়োগকারীরা আরো লেনদেন করার চমৎকার সব যুক্তি খুঁজে নিচ্ছেন। এমনকি এইরকম মুহূর্তেও যখন মুনাফার সুযোগ বাস্তবিক অর্থেই খুব সীমিত হয়ে এসেছে, তখনও তারা মুনাফা খুঁজে বেড়াচ্ছেন। বর্তমান সংকটে পারস্পরিক অবিশ্বাসের ফলাফল ও আস্থাহীনতার বিপর্যয়কর পরিণতি স্মিথকে পরিস্থিতি বুঝতে ধাঁধায় ফেলতে পারত না। এবার 4 নম্বর পয়েন্টের আলোচনা, বাজার ও আনুষঙ্গিক প্রতিষ্ঠানের প্রয়োজন। স্মিথকে খাঁটি পুঁজিবাদীদের প্রবক্তা হিসেবে দেখার এক রোখা
প্রচেষ্টাগুলোর মোটা দাগের উপর কতগুলো ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। মোটা দাগে কতগুলো ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। স্মিথ সম্পর্কে ধারণা করা হয় যে তিনি বাজার ব্যবস্থার উপর পুরোপুরি আস্থাশীল, যার মূলে রয়েছে মুনাফার প্রেরণা। স্মিথ নিজে কখনোই পুঁজিবাদ শব্দটি ব্যবহার করেন, অন্তত অমর্ত্য সেন পাননি কোথাও। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো মুনাফা ভিত্তিক বাজার ব্যবস্থার কোনো মহাপরিকল্পনা নিয়ে তিনি অগ্রসর হন, কিংবা বাজারের বাইরে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সমূহের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিরুদ্ধেও কোনো যুক্তি দেখান। এটি একটি ভালোভাবে কার্যকর বাজার অর্থনীতির প্রয়োজনীয়তার গুরুত্ব স্মিথ বুঝেছিলেন বটে, কিন্তু তাই বলে স্মিথ এটিকে যথেষ্ট মনে করতেন না। বাজার অর্থনীতিতে ভয়াবহ কমিশন বাণিজ্যের পক্ষে ভুয়া বিশ্লেষণের বিরুদ্ধে তিনি শক্তিশালী যুক্তি দেখিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও বাজার অর্থনীতি প্রক্রিয়ায় অনেক গুরুত্বপূর্ণ ফলাফলকে বর্জন করার সমস্যা সংকুল দিকটির কথাও তিনি অস্বীকার করেন। বাজার বিবর্জিত হস্তক্ষেপকে তিনি প্রত্যাখ্যান করেছেন, কিন্তু তাই বলে বাজার অন্তর্ভুক্ত হস্তক্ষেপও তার লক্ষ্য ছিল। স্মিথ প্রয়োজনীয় মুহূর্তে বাজারকে একা ছেড়ে দেওয়ার পক্ষে ছিলেন। স্মিথ মনে করতেন দুটি স্বতন্ত্র উদ্দেশ্যে রাজনৈতিক অর্থনীতি কাজ করে। স্মিথের ভাষায়, আই কোট, এইটা আমি আমার আমার পিএইচডি থিসিসেও ব্যবহার করেছি এই কথাটা, এই কোটেশনটা। প্রথমটি হলো মানুষের জন্য প্রচুর আয়ের কিংবা জীবিকার ব্যবস্থা করা, অথবা আরো সঠিকভাবে বললে মানুষকে এমন সক্ষম ভাবে গড়ে তোলা যাতে সে নিজেই নিজের জন্য আয় কিংবা জীবিকার ব্যবস্থা করতে পারে। দ্বিতীয়টি হলো জনগণের জন্য নিবেদিত সেবা ও সুবিধাগুলো যেন পর্যাপ্ত ও নির্বিঘ্নে চলতে পারে, তার জন্য রাষ্ট্র কিংবা কমনওয়েলথকে যথেষ্ট আয়ের যোগান দিয়ে যাও। এই দুইটাকে একসাথে মিলে বলে হচ্ছে পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দিয়েছে। একটা হচ্ছে মানুষ কি দেবে, আরেকটা হচ্ছে সরকার কি দেবে। সরকার মানুষের পাবলিক সার্ভিসের ব্যবস্থা করবে, এই যে রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হ্যাঁ, এইসব করবে। এবং মানুষকে রাষ্ট্র স্কিল দিবে, নলেজের ব্যবস্থা করবে যাতে সে আয় করতে পারে। আর সে যদি আয় না করতে পারে তাহলে অন্তর্বর্তীকালীন সময়ে তাকে ভাতা দিয়ে প্রয়োজনীয় বেসিক নিডস পূরণ করবে। এই হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। তিনি বিনামূল্যে সার্বজনীন শিক্ষা, স্মিথ বিনামূল্যে সার্বজনীন শিক্ষা ও দরিদ্রদের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণে রাষ্ট্রের দায়িত্ব থাকার পক্ষে জোরালো যুক্তি দিয়েছেন। স্মিথের সময়ে আপৎকালীন ব্যবস্থা হিসেবে গরিবদের সহায়তার জন্য আইন ছিল। স্মিথ রাষ্ট্রের কাছে গরিবদের জন্য এই সকল প্রয়োজনীয় বিতরণের জন্য উপকরণ বিতরণের জন্য তিনি প্রয়োজনে ইয়েও দিতে বলেছেন, কি বলে এই এটাকে বলে হচ্ছে যে ওই যে আমাদের ট্রাক সেল আছে না, বা এই যে টিসিবির যে সাপোর্ট, সেই ধরনের সাপোর্ট দিতে বলেছেন। তবে স্মিথ বলেছিলেন বিনামূল্যে দেওয়ার কথা, কারণ দরিদ্রদের সহায়তার জন্য, বেঁচে থাকার জন্য সেটা প্রয়োজন। কারণ কাজের ব্যবস্থা বা কাজের সুযোগ তৈরি করে দেওয়া, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তারা যদি কাজের ক্ষেত্র না পায় তাহলে শ্রম দিবে কিভাবে, আর শ্রম না দিলে তো সে আয় করতে পারে। কিন্তু ইন্টারিম সময়ে তাকে ফুড, যেমন ইন্ডিয়াতে আছে, যে ইন্ডিয়াতে তারা এটা এনফোর্সমেন্ট করেছে যে না খেয়ে থাকলে বা ক্ষুধার্ত থাকলে সরকার থেকে কমিউনিটি কিচেনের মাধ্যমে তাদেরকে খাবারের ব্যবস্থা করবে, এবং যদি কাজ না থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সময়ে তাকে ভাতা দেয়া হবে।
তিনি এবং এই আপৎকালীন ব্যবস্থা হিসেবে দরিদ্রদের সহায়তার জন্য আইন ছিল, এবং স্মিথ রাষ্ট্রের কাছে গরিবদের জন্য এসব সুবিধার বাইরেও আরো বৃহত্তর স্বাধীনতা প্রদানের দাবি করেছে। একটি কার্যকর বাজার ব্যবস্থার অঙ্গ প্রত্যঙ্গ ও তার দায়িত্বসমূহের গণ্ডি অতিক্রম করে স্মিথের দৃষ্টি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উদাহরণস্বরূপ বাজার ব্যবস্থায় বিশ্বাস ও একটু আগে যেটা বললাম, বাজার ব্যবস্থায় বিশ্বাস ও জবাবদিহিতার ভূমিকা নিয়েও কথা বলেছে। একটি সফল বাজার অর্থনীতিতেও অসমতা ও দারিদ্র্য থাকতে পারে, যা নিয়ে তিনি গভীরভাবে ভেবেছেন। এমনকি এমন ধরনের বিধিনিষেধ যেগুলো আরোপে বাজার নিয়ন্ত্রিত হয়ে পড়বে, সেসব ক্ষেত্রেও স্মিথ সমাজে বঞ্চিত ও গরিবদের পক্ষে বাজার হস্তক্ষেপের গুরুত্বের কথা বলেছে। এক পর্যায়ে তিনি বাজার নিয়ন্ত্রণের সোজা সাপটা এক নিয়ম বাতলে দেন। আমি তার কথাটা কোট করছি। বিধিনিষেধগুলো যখন শ্রমজীবী গরিব মানুষের পক্ষে কাজ করবে, তখন সেগুলো সর্বদাই ন্যায়সঙ্গত ও ন্যায্য। কিন্তু কখনো কখনো নিয়মগুলো যখন নিয়ন্ত্রণকারীদের পক্ষে কাজ করে, তখন সেগুলো আর ন্যায়সঙ্গত থাকে না। আনকোট। এই উদ্ধৃতিটা আমি নিয়েছি হচ্ছে 246 নাম্বার পেজ থেকে, ওয়েলথ অফ নেশনস এর 246 নাম্বার পেজ থেকে। আচ্ছা, তো এখন স্মিথ একদিকে ছিলেন বহুত্ববাদী প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রবক্তা, অন্যদিকে তিনি ছিলেন সামাজিক মূল্যবোধের ধারক ও বাহক, এবং তার দৃষ্টিতে তার এই অন্তর্দৃষ্টির সক্ষমতা মুনাফা কেন্দ্রিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে বিদীর্ণ করে পৌঁছে যায় প্রকৃত মানব সমাজে। এবার 5 নম্বর, আমরা যখন স্মিথের নৈতিক সংবেদনশীলতার বা মোরাল সেন্টিমেন্টস এর প্রাসঙ্গিকতা থেকে অর্থশাস্ত্রে তার বিশ্লেষণের দিকে মনোযোগ ফেরাবো, যেখানে লক্ষণীয়ভাবে নীতিশাস্ত্র ও রাজনৈতিক দর্শনের বিষয়গুলো খুব সাবলীলভাবে অন্তর্ভুক্ত হবে, স্মিথের চিন্তার আগ্রহ ছিল বাস্তবে বিষয়গুলো কিভাবে কাজ করে তা গভীরভাবে জানা। মানে আমরা সাধারণত দুটো প্রবণতা দেখি। একটা প্রবণতা দেখি হচ্ছে দুটো প্রবণতা দেখি। একটা হচ্ছে যে আমরা খালি নিয়ম করে দিলাম, মানে প্রিন্সিপাল সেট করে দিলাম, ব্যাস ফলাফল কি আসলো সেটা দেখার দরকার নেই। হ্যাঁ, এই ধরনের কিছু আছে। আবার কিছু আছে যে খালি ফলাফল দেখব, প্রিন্সিপাল কি সেটা দেখব। আমার মনে হয় দুইটাতেই কিছুটা সীমাবদ্ধতা আছে। আমাদেরকে বোথ প্রিন্সিপাল এবং বোথ কনসিকুয়েন্স, এই ডাবল কনসাসনেস থেকেই কাজগুলো দেখতে হবে, এটা আমার মনে হয়। কিন্তু এইখানে আলোচনা যেটা, সেটা হচ্ছে যে এই যে আমরা শুধুমাত্র একটা নিয়ম করে দেই, বা একটা রাষ্ট্র থেকে একটা ঘোষণা আসে অমুক করে দেওয়া হয়েছে, আরে করে দিলে কি হবে, সেটা কাজ করছে ঠিক মতো, সেটা বাস্তবে কি ফলাফল দিচ্ছে সেটা আমি আমলে নিব না। সেটা আমলে নিয়ে আমি সেই প্রিন্সিপালকে, বা সেটা কি সমস্যাটা কি বাস্তবায়নের সমস্যা, বাস্তবায়নের কোথায় সমস্যা, না খোদ প্রিন্সিপালের সমস্যা, সেটা তো আমাকে দেখতে হবে। আমার মনে হয় যে এই যে ডাবল ভিউ বা ডাবল কনসিয়াসনেস, এই জায়গাটায় আমাদের অনেক বড় ল্যাকিংস আছে। পৃথিবীকে বাসযোগ্য গড়ে তোলার জন্য যে ধরনের বিধিমালা প্রণয়ন করতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তার সুপারিশ অ্যাডাম স্মিথ করতেন। এবং তিনি লক্ষ্য করেছেন যে কর্মের বা ওয়ার্কের একটা নিজস্ব সত্তা আছে, কর্মের বৈশিষ্ট্যগুলোর আলাদা গুরুত্ব আছে। কোনো একটি কাজ শুরু করার পেছনে যে উদ্দীপনা কাজ করে, সেটি শুধুমাত্র ফলাফলের আশাতেই তৈরি হয় না, বরং তা সদ্গুণ শনাক্ত করার সক্ষমতার দিক থেকেও দেখা যেতে পারে। দেখেন স্মিথ কত গভীরে দৃষ্টি দিয়েছেন। উনি বলছেন যে আমরা কোনো মানুষ কোনো একটা কাজ করে, হ্যাঁ,
সেটা যেই প্রোৎসাহের কারণেই হোক, সেটা নৈতিকতার প্রোৎসাহে হোক, আর্থিক উৎসাহের কারণেই হোক, বা ব্যক্তিগত অন্যান্য সুনাম বা অন্যান্য লাভের আশাই হোক। বলে যে শুধু ফলাফলের দৃষ্টিকোণ থেকে আশাতে খালি দেখলেই হবে, বরং এইভাবেও দেখা যায় যে সদ্গুণের ধারক বা ভ্যালুজ বা ভার্চু তার মধ্যে সে হোল্ড করে, সে ধারণ করে, হৃদয়ে ধারণ করে দেখেই এই উদ্যোগটা সে নিয়েছে বা এই কাজটা করতে উদ্বুদ্ধ হয়েছে। এইভাবেও জিনিসটাকে দেখা যায়। শুধু প্র্যাগমেটিক জায়গা, ফলাফল দিয়ে এটাকে বিচার করা যে সে কাজটা এই জন্যই করেছিল, এই সংকীর্ণ দৃষ্টিকোণ থেকেও আমাদের একটা জিনিস আরো ওয়াইডলি দেখার দিকে তিনি আমাদেরকে সাজেস্ট করেছে। বাস্তবিক অর্থে স্মিথ যে ধরনের বৃহৎ নৈতিক মূল্যায়নের রূপরেখা দিয়েছেন, সেখানে সদ্গুণকে বাস্তবে ঘটে যাওয়া ফলাফল ও তার জন্য কি ধরনের কর্মপ্রণালী গ্রহণ করা হয়েছিল, এই উভয় দিক থেকেই দেখা যেতে পারে। এভাবে দেখলে প্রত্যক্ষদর্শী ফলাফলবাদী কাঠামোকে অতিক্রম করে যাওয়া সম্ভব হবে। ফলাফলবাদী ভাবনাকে জনপ্রিয় করেছে ব্যবহারিক যুক্তিবিদ্যার তত্ত্ব। উদাহরণস্বরূপ, নীতিশাস্ত্রে তৃপ্তিযোগবাদী ধারাটি ফলাফল বিচারে চূড়ান্তভাবে তৃপ্তির গুরুত্বকেই সবচেয়ে বেশি এবং বড় করে দেখে। কিন্তু আমাদের বিশ্লেষণ শুধুমাত্র চূড়ান্ত ফলাফলের মধ্যে সীমিত না রেখে কর্মপ্রণালীর বৈশিষ্ট্যগুলোর নিরীক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। এমনকি আমরা সিদ্ধান্তের নৈতিক গুণ নিয়েও ভাবতে পারি, যেটি উক্ত কর্মপ্রণালীকে বাস্তবায়ন করতে ধাবিত করে। কারণ নৈতিকতা বাস্তবে ঘটে যাওয়া ঘটনারই অংশ। এই কথাটা, এটা একটা মূল্যবান কথা। এই কথাটা পাওয়া গেছে হচ্ছে কম্প্রিহেন্সিভ আউটকাম, ইম্পর্টেন্স অফ স্ক্রুটিনাইজিং কম্প্রিহেন্সিভ আউটকাম, এইটা পাওয়া গেছে এই আইডিয়া অফ জাস্টিস, অমর্ত্য সেনের আইডিয়া অফ জাস্টিসের 10 নাম্বার চ্যাপ্টারে এইটা নিয়ে অমর্ত্য সেন বিস্তারিত আলোচনা করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অন্তর্দৃষ্টি। স্মিথের যুগপৎ আগ্রহ ছিল নৈতিক সদ্গুণের বাধ্যবাধকতা মেনে নিয়েও বাস্তব পৃথিবীতে আসলে কি ঘটছে তার দিকে চোখ রেখে এদেরকে ব্যাপকভাবে একীভূত করে। স্মিথ একটি গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দিয়েছেন। সদ্গুণের দৃষ্টিকোণ থেকে নৈতিক ধারণায় গুণকীর্তন বা প্রেইজ ও প্রশংসার প্রেইজ ওয়ার্দিনেসের মধ্যে স্মিথ স্পষ্ট পার্থক্য রেখা টেনেছেন এবং এই প্রশংসাযোগ্য নৈতিক ভিত্তিভূমির উপর প্রতিষ্ঠিত কর্মপ্রণালীকে বৈধ কাজ হিসেবে মনে করেছেন। নিশ্চিতভাবে এটি সত্য যে প্রশংসনীয় নৈতিক কর্মকাণ্ড, আপনারা একটু প্রয়োজনীয় কথা থাকলে বলেন, না হলে একটু শব্দগুলো একটু মিউট করে রাখার জন্য। নিশ্চিতভাবে এটি সত্য যে প্রশংসনীয় নৈতিক কর্ম উদ্যোগ বাস্তব অর্থেই প্রশংসাযোগ্য কাজের জন্ম দিবে এবং ব্যক্তিবর্গ এ ধরনের কাজের উদ্যোগ নেবেন, তারাও প্রশংসার যোগ্য। যাই হোক, স্মিথ বিশ্লেষণ করে দেখিয়েছেন কোন কাজগুলো প্রশংসার জন্ম দিচ্ছে সেদিকে মনোযোগ দেওয়ার চেয়ে বরং এটি ভেবে দেখা কর্মপ্রণালীটি কি প্রশংসাযোগ্য হয়ে উঠেছে কিনা। যদিও যে ব্যক্তিরা এই কাজে জড়িত থাকবেন তাদের জীবনে এটি সুখ বয়ে নিয়ে আসবে। আমরা দেখছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নৈতিক সদ্গুণের উপর আলো ফেলে আলোচনায় স্মিথ নৈতিক সদ্গুণগুলোকে বোঝার পৃথক দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করেছে। এই দৃষ্টিভঙ্গিগুলোর ভেতর পার্থক্যের প্রথম ভিত্তি হলো প্রোপ্রাইটি বা ঔচিত্যবোধ, এবং দ্বিতীয় ভিত্তি হলো ব্যক্তিগত স্বার্থ ও সুখ। এর পরিপূর্ণতা
এবং তৃতীয় ভিত্তি হলো অন্যের আহিদ। সুখের লক্ষ্যে কাজ করা। জি, অন্যের অন্যের সুখের লক্ষ্যে কাজ করা। এটা মোরাল সেন্টিমেন্টের বইয়ের পেঙ্গুইনের এই বইয়ের 317 নম্বর পৃষ্ঠায় দেখবেন। স্মিথ বিশ্লেষণ করে দেখিয়েছেন এসব ভিন্নতা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পরস্পর যুক্তিশীলতার মাধ্যমে পরস্পর সম্পর্ক যুক্ত করে একীভূত করা সম্ভব। প্রশংসাযোগ্য নৈতিক কাজ ও নৈতিক সদ্গুণের ভেতর ভারসাম্য প্রতিষ্ঠার দাবি মেটানো সম্ভব। স্মিথ বলছেন তার ভাষায়, আই কোট, অতএব ন্যায় ও অন্যায়ের বিচার আমাদের সবচেয়ে ভালো বিবেচনার প্রক্রিয়া সাধারণ নিয়ম নীতির আওতার মধ্যেই পড়ে। শুধু তাই নয়, ভালো বিবেচনার ধারণা যুক্তিশীলতাকে সাদরে বরণ করে নেবে। নৈতিক অলংকার দেখো না আমার আপনারা কি একটু মাইকটা একটু মিউট করবেন? আমাদের আলোচনায় হচ্ছে। কোথায় গেল? হারিয়ে ফেললাম। ও, এই তো পেয়েছি। তো অতএব ন্যায় অন্যায়ের বিচারে আমাদের সবচেয়ে ভালো বিবেচনার প্রক্রিয়া সাধারণ নিয়ম নীতির আওতার মধ্যেই পড়ে। শুধু তাই নয়, ভালো বিবেচনার ধারণা যুক্তিশীলতাকে সাদরে বরণ করে নেবে। নৈতিক সদ্গুণগুলোর ভেতর পার্থক্য থাকলেও সেগুলোর প্রতিটি যুক্তিশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এই জ্ঞানের উপর ভিত্তি করেই নৈতিকতার উৎস ও মূলনীতি অনুমোদিত অথবা অননুমোদিত হতে পারে। এই কোটেশনটা আছে 376 নম্বর পৃষ্ঠায়। এটা অমর্ত্য সেন এটা বলেছেন। এরপরে অমর্ত্য সেন স্যার অ্যাডাম স্মিথের এই গ্রন্থের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, রাজনৈতিক দর্শন ও ন্যায্যতার কথা তুলে ধরেছেন। অমর্ত্য সেন স্যার বলছেন, আমি এখন স্মিথের নৈতিক দর্শন থেকে রাজনৈতিক দর্শনের দিকে মনোযোগ দেব, যদিও এ দুটি বিষয় ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত। বিশেষ করে স্মিথের বিশ্লেষণ। মোরাল সেন্টিমেন্টস গ্রন্থে স্মিথ কোন ধরনের ন্যায্যতা তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, প্রথমেই আমি সে বিষয়ে মনোনিবেশ করি এবং সাম্প্রতিক শতাব্দীগুলোতে জন্ম নেওয়া মূলধারার ন্যায্যতা তত্ত্বের আলোকে স্মিথের ন্যায্যতা তত্ত্ব নিরীক্ষা করে দেখব। ন্যায্যতা তত্ত্বে দুটি স্বতন্ত্র চিন্তাধারার পথ রয়েছে। আলোকায়ন যুগের বিপ্লবী ভাবনার নেতৃত্ব দানকারী দার্শনিকেরা এ দুটো ধারায় নিজেদের যুক্তি প্রয়োগ করেছে। প্রথম যুক্তি ধারাটি হলো চুক্তিমূলক ভাবনাধারা, যার নেতৃত্বে রয়েছে সপ্তদশ শতকের দার্শনিক থমাস হবসের চিন্তাধারা। তার ভাবনাধারাকে বিভিন্নভাবে নিজেদের মতো করে এগিয়ে নিয়েছেন দার্শনিক জন লক, জ্যাজাক রুসো ও ইমানুয়েল কান্ট। প্রাথমিক ধারণা হিসেবে এই চিন্তাধারায় মনোনিবেশ করা হয় সমাজে ন্যায্য প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ, যার ফলে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাল্পনিক সামাজিক চুক্তির সৃষ্টি হবে। এই ভাবনাধারায় মনে করা হয় ন্যায্যতার দাবি প্রতিষ্ঠিত হবে প্রাতিষ্ঠানিক শর্তগুলো পূরণ করার মাধ্যমে। এ ধারার চিন্তকগণ আশা করেন যে আদর্শ প্রতিষ্ঠান সৃষ্টি করা গেলে মানুষের আচার আচরণ যথাযথ হয়ে উঠবে যদি সেই প্রতিষ্ঠানগুলো সমাজে সম্পূর্ণরূপে কার্যকর করা যায়। এই প্রতিষ্ঠানবাদী ন্যায্যতা চিন্তাধারার দুটো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটি হলো
বিদ্যমান ন্যায় ও অন্যায়ের মধ্যে তুলনায় না গিয়ে সমাজে নিখুঁত ন্যায্যতা প্রতিষ্ঠায় এই ভাবনাধারা মনোনিবেশ করে। এই ধারার সামাজিক মৌলিক বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করার চেষ্টা করে, যেগুলো ন্যায্যতার তত্ত্বানুসারে পাশ কাটিয়ে যাওয়া কারোরই সুযোগ নেই। এই তত্ত্বের অভীষ্টগুলো বিশুদ্ধ ন্যায্যতার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা, নিখুঁত ন্যায্যতার তত্ত্ব নির্মাণ করা। এই ধারা বাস্তবে অল্প অন্যায্যতা নির্ধারণে বিকল্প কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়ার সুযোগ রাখে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো নিখুঁত তত্ত্ব তালাশে তারা সর্বশ্রেষ্ঠান্বেষী প্রাতিষ্ঠানিকতাবাদ বা ট্রান্সেন্ডেন্টাল ইনস্টিটিউশনালিজমের মধ্যে পড়ে যান, যেখানে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানকে বিশুদ্ধ ন্যায্যতার মাপকাঠিতে বিচার করে। এই তত্ত্ব চিন্তায় শেষ পর্যন্ত সমাজ বিষয়ক উদ্বেগ আবির্ভূত হয় পরোক্ষভাবে, সরাসরি নয়। একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে সমাজের যে সকল বৈশিষ্ট্য জন্ম নেয়, সেগুলো অনেক ধরনের অপ্রাতিষ্ঠানিক উপাদানের উপর অবশ্যই নির্ভরশীল। উদাহরণস্বরূপ, ব্যক্তি জীবনে মানুষের প্রকৃত আচরণ ও অন্যদের সঙ্গে তার সম্পর্কের ধরন বহু অপ্রাতিষ্ঠানিক কারণে সৃষ্ট। প্রতিষ্ঠানবাদী তত্ত্বচিন্তার পেছনে এই অনুমান কাজ করে যে মানুষ কেবল সেরকমই আচরণ করবে যা বাছাইকৃত ন্যায্য প্রতিষ্ঠানের যথার্থ কার্যকারিতা রক্ষার স্বার্থে জরুরি বলে বিবেচিত হবে, সাধারণত যা বাস্তবে ঘটে। এই কারণে আমাদের প্রতিষ্ঠানবাদী ভাবনাকে অতিক্রম করে বাস্তবের সামাজিক ফলাফলের প্রতি মনোনিবেশ করতে হবে। সামাজিক চুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বিপরীতে আলোকায়ন যুগের অন্যান্য দার্শনিকরা ন্যায্যতা চিন্তায় নানা ধরনের তুলনামূলক পন্থা গ্রহণ করেছেন। এগুলোর প্রাথমিক লক্ষ্য হলো পৃথিবী থেকে মোটা দাগে শনাক্ত করা যায় এরকম অন্যায়গুলোকে কিভাবে দূর করা যাবে। উদাহরণস্বরূপ, দাস প্রথা অথবা আমলাতন্ত্র, প্রকট দারিদ্র্য অথবা নিষ্ঠুর প্রতি উৎপাদনশীল কাউন্টার প্রোডাক্টিভ দণ্ডবিধি বা পেনাল কোড, অথবা ব্যাপক মাত্রার শ্রম শোষণ, অথবা জোরপূর্বক নারীকে অধস্তন করা। এই দার্শনিকরা মনোনিবেশ করেছিলেন মানুষের বাস্তব জীবনে আসলে কি ঘটছে তার উপর। এসব দেখে তারা তুলনামূলক বিচার বিশ্লেষণ করতেন। উদাহরণস্বরূপ, তারা ভাবতেন দাস প্রথা বিলুপ্তির মাধ্যমে পৃথিবীর অবস্থার আরো একটি উন্নতি ঘটানো যায় কিভাবে। বিভিন্ন পরিস্থিতির তুলনায় এই বৈচিত্র্যময় ভাবনাধারাকে আমরা তুলনামূলক চিন্তা পদ্ধতি নামে অভিহিত করতে পারি, যেগুলোর পথ এক নয়, খুব আলাদা ধরনের। স্মিথ ন্যায্যতা প্রশ্নে এই তুলনামূলক দৃষ্টিভঙ্গির একজন শক্তিশালী প্রবক্তা হলেও একই ধারার আরো একজন বড় চিন্তক হলেন মার্কি দা কন্দর্চে। কন্দর্চে হলেন সামাজিক চয়ন তত্ত্বে গাণিতিক পদ্ধতি প্রয়োগের প্রতিষ্ঠাতা। কন্দর্চে স্মিথের চিন্তাধারা দ্বারা প্রভাবিত ছিলেন। এই ধারায় অন্যান্য দার্শনিকদের মধ্যে রয়েছে জেরেমি বেন্থাম, মেরি উইলস্টনক্রাফট, কার্ল মার্কস এবং জন স্টুয়ার্ট মিল। উল্লেখিত চিন্তকদের সকলেই অ্যাডাম স্মিথকে সমীহ করতেন। স্পষ্টতই তারা সকলেই স্মিথের চিন্তাধারায় প্রভাবিত ছিলেন, যদিও তাদের প্রত্যেকের কাজগুলো ছিল স্বতন্ত্র ধরনের। বাস্তবে যা ঘটছে তা হলো ন্যায্যতা তত্ত্বের সর্বপ্রথম ধারা, সর্বশ্রেষ্ঠান্বেষী প্রাতিষ্ঠানিকতাবাদী ধারাটি আজকের মূলধারার রাজনৈতিক দর্শনের অধিকাংশ তত্ত্ব অনুসরণ করছে। এই মুহূর্তে ন্যায্যতা সম্পর্কিত সবচেয়ে শক্তিশালী ও ব্যাপক জনপ্রিয় কাজটি করেছেন বর্তমান সময়ের প্রধান রাজনৈতিক দার্শনিক জন রলস। নিশ্চিতভাবেই থিওরি অফ জাস্টিস বা ন্যায্যতা তত্ত্ব গ্রন্থে রলসের ন্যায্যতার তত্ত্বসমূহের অভিমুখটি একটি নিখুঁত ন্যায্য প্রতিষ্ঠানের দিকেই পুরোপুরি নিবেদিত। এই সর্বশ্রেষ্ঠান্বেষী প্রাতিষ্ঠানিকতাবাদী সমগ্র ধারাটি
খুবই অস্মিথীয় ধারা। স্মিথের দৃষ্টি নিবদ্ধ ছিল সমাজে আসলে কি ঘটছে তার উপর। তিনি শুধুমাত্র প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক আয়োজনের ভেতর নিজের দৃষ্টিকে সীমিত করেন। স্মিথ ন্যায্যতার সর্বশ্রেষ্ঠ পথ অনুসরণ করার পরিবর্তে বরং ন্যায্যতার তুলনামূলক পদ্ধতি প্রয়োগের উপর আস্থা রেখেছেন। স্মিথীয় চিন্তাধারার প্রাথমিক মনোযোগ এই প্রশ্নকে ঘিরে আবর্তিত হয়, কিভাবে ন্যায্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অন্যদিকে রলসীয় তত্ত্ব এই প্রশ্নকে ধরে অগ্রসর হয়, একটি নিখুঁত ন্যায্য প্রতিষ্ঠান কিভাবে পাওয়া সম্ভব। আমার মনে হয় যে আমরা এখানে থামি, প্রায় 10টা বাজতে চললো, 2 ঘন্টার কাছাকাছি। আপনারা কিছু বলুন, আমি এটা আমরা রাজনীতি 6 নম্বর পর্যন্ত আসছি, বাকি 7 থেকে 10 অন্য আরেক দিন আলোচনা করি, কি বলেন? হ্যাঁ, আমরা করতে পারি। জি জি, অন্য আরেক দিন এরকম কেউ যদি অসুস্থ হয় বা মানে ইয়েতে থাকে, তাহলে ওই ফাঁকে আমি আলোচনা করতে পারি। আর আমি এখানে একটু বলে রাখি যে এই যে 2টা ধারা, অমর্ত্য সেন স্যারের যে নন আইডিয়ালিস্টিক ধারা বা কম্পারেটিভ ধারা, তুলনামূলক ধারা, আরেকটা হচ্ছে আইডিয়ালিস্টিক ধারা, এই 2টা ধারাকে সিনথেসিস করে কি করা যায় সেটা নিয়ে আমি আবার একটা গবেষণা করেছি। সেইটার অভিজ্ঞতার ছোটখাটো 2-একটা কথা আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে শেয়ার করতে চাই। যে এইটা হয়েছে যে সংগঠন নিয়ে ব্যস্ততা যেহেতু একটু কমে গেছিল করোনার মধ্যে, তখন আমি ব্যক্তিগতভাবে এই রলসের বই, অমর্ত্য সেনের আইডিয়া অফ জাস্টিস, এগুলো ব্যাপকভাবে পড়াশোনা করেছি এবং আমি কিছু লেখারও চেষ্টা করেছি। সেইখান থেকে আমি ন্যায্যতা নিয়ে আমি আলোচনা করতে পারবো। যাই হোক, আজকের আলোচনার উপরে আপনাদের কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে একটু বলতে পারেন। আমি তাহলে 10টার সময় আমরা শেষ করি, আর 8-9 মিনিট আছে। প্রথম কথা হচ্ছে, আমি অনির্ধারিত ভাবে আলোচনা করেছি, আপনাদের কেমন লাগলো আমি জানি না। নির্ধারিত আলোচকের অনুপস্থিতিতে আমি এটা চালিয়ে নিতে হলো আর কি। এই আচ্ছা, আমি একটু কথা বলতে চাই, নিশ্চয়ই যদি নিশ্চয়ই, এলাও করেন। না নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসলে, আপনি খুব ভালো আলোচনা করেছেন, যেহেতু নির্ধারিত বক্তা আসেন নাই, তারপরেও এটা মানে একটু ভালোভাবে এটা বলা, সাবলীল ভাবে, এটা একটা বিরাট ব্যাপার। তো আমার একটা আসলে কোয়ারি আছে, আসলে এটা আজকের জি আলোচনার উপর না। তো জি। আমি প্রথম যে 3টা লেকচার, এটা আমি ইনফরমেশন পাইনি, তো ও, কি রেকর্ডিং পেতে পারি আমি? এইটা তো আমাদের রেকর্ড গুলো আছে, হচ্ছে এগুলো রেকর্ড ইয়ে করে আমরা টেক্সট তৈরি করব। মানে এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো লিখিতভাবে আমরা প্রবন্ধ তৈরি করে একটা বুক কালেকশন করব। এই রেকর্ডিংটা শুনতে পারলে হয় কি, এটা খুবই শর্ট টাইমে এটা বোধগম্য হয় বেশি, আর হ্যাঁ, যদি আচ্ছা সম্ভব আচ্ছা, হয়। আপনি কি একদিন একটু কষ্ট করে বাংলার পাঠশালায় আসতে পারেন? হ্যাঁ হ্যাঁ, শিওর, আমি আসতে পারবো। আমাদের বাংলার পাঠশালার অফিসটা হচ্ছে, এখন আমি বাসা থেকে যুক্ত হয়েছি, কিন্তু আমাদের বাংলার পাঠশালার অফিস হচ্ছে নীলক্ষেতে গাউসুল আজম মার্কেটের হ্যাঁ, দোতলায়। আমি চিনি, আপনার অফিসে আমি গিয়েছি, জি। আগেও গিয়েছি, আমি ও আগেও আচ্ছা করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি আগেও তাইলে আপনি একটা পেন ড্রাইভ নিয়ে এসে, ফাইন। একটা পেন ড্রাইভ নিয়ে এসে। আচ্ছা, ওকে ওকে, তাহলে তাই করবো। আচ্ছা জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন? রনি ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এখন দেখছি যে মানে অর্থনীতিতে মানে কারেন্সি একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে আর কি। জি তো জি। কারেন্সি বিহীন একটা অর্থনীতি গড়া যায় কিনা, ভবিষ্যতে এরকম কিছু হবে কিনা, যে অর্থবিহীন অর্থনীতি আর কি।
হ্যাঁ, মানে কারেন্সির আলোচনাটা আসলে আমার জানা নাই, সত্যি কথা। আমি এই বিষয়টা এমনিতে ধরেন মার্ক্সীয় বিভিন্ন টেক্সটে আমি সাম্যবাদী সমাজে যে এই কাগজের নোট থাকবে না, সেখানে শুধু আমাদের সংবিধানেও তো আছে যে সাম্য সমাজের একটা সংজ্ঞা আছে যে টেক অ্যাকর্ডিং টু ইয়োর নিড, গিভ অ্যাকর্ডিং টু ইয়োর এবিলিটি। আবু এরকম করেন, হ্যাঁ, গিভ অ্যাকর্ডিং টু ইয়োর এবিলিটি, টেক অ্যাকর্ডিং টু ইয়োর নিড, মানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করবেন এবং আহ, আহ, প্রয়োজন অনুযায়ী নিবেন। এই সিস্টেমে আসলে কারেন্সির কথাটা আমরা প্রয়োজন নেই আমি আলোচনা পড়েছি। কিন্তু বর্তমান যে ডলার সংকটের প্রেক্ষাপটে এই আলোচনাটা কিভাবে, এই দক্ষতাটা আমার নেই, এই নলেজটা আমার নেই। শুধু ডলার সংকট না, মানে ভবিষ্যতেও আমার মনে হচ্ছে যে কারেন্সি হলো দুনিয়াতে বৈষম্যের একটা একটা বড় টুলস হয়ে গেছে আর কি। কাউকে ঠকানোর জন্য মানে কারেন্সিটা খুব উপযুক্ত জায়গা। আবার জি, দুনিয়াতে এখন টাকা পাচার, শুধু তো বাংলাদেশে না, অন্য দেশে তো টাকা পাচার হচ্ছে, অর্থ পাচার হচ্ছে। তো কারেন্সি যদি না থাকে তাহলে আমি পাচার করবো কেমন করে? আমি তো আমার এই ঘরটা বা বাড়িটা তুলে আর একখানে নিয়ে যেতে পারি না, কিংবা আমার কোনো আসবাব কিংবা অন্য কোনো মানে স্থাবর জিনিসটা আমি পাচার করতে পারবো না। তো এই যখন আমি লিকুইডেট করে ফেললাম, তখন এটা পাচারের একটা বড় আহ, মানে জায়গা তৈরি হয়ে গেল। এবং আমরা দেখছি যে এখন দুনিয়াতে জি, যে সমস্ত দেশ উন্নত, তারা আসলে বেসিক্যালি একটা ট্যাক্স হেভেনের মতোই আর কি। সেখানে যে যত সুবিধা দিচ্ছে আমি সেখানে চলে যাচ্ছি। আমার তো মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে অন্তত যদি আপনি আমেরিকাতেই হিসাব করেন, আমার মনে হয় যে $50 বিলিয়ন বেশি সম্পদ আমেরিকাতেই আছে বাংলাদেশের। তো এইরকম অনেক দেশেই খুঁজলে পাওয়া যাবে। তাই এগুলো সবই কারেন্সির কারণেই তো হয়েছে। না না, কারেন্সির কারণ না, কারেন্সিটা পাচার হচ্ছে এটা ফলাফল, কারণটা তো গভর্নেন্সের ফেইলিওর, মানে সুশাসনের অভাব এবং সুশাসনের ব্যর্থতা। হ্যাঁ, তো সেইটা সেইটা এখন যে কোনো জিনিসই যদি হয়, মানুষের যদি ভ্যালুজ, ভার্চু এবং সমাজের প্রতি তার যে রেসপন্সিবিলিটি, এইসব যদি না থাকে এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গা, ট্রান্সপারেন্সির জায়গা যদি স্পষ্ট না থাকে, তাহলে তো অন্যায় মানুষ করবেই। যেমন থমাস হবসের একটা আলোচনা আছে যে মানুষ সামাজিক চুক্তিতে কিভাবে আসে। মানুষ সামাজিক চুক্তিতে আসে কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে তার নিজের ব্যক্তি স্বার্থকে ম্যাক্সিমাইজ করতে চায়। তো এখন ব্যক্তি স্বার্থকে ম্যাক্সিমাইজ করতে গেলে তার তো রিসোর্স লাগে, এখন রিসোর্স তো লিমিটেড। এখন এই পৃথিবীর সম্পদ বা পৃথিবীর যে কোনো জিনিসই হচ্ছে লিমিটেড। তখন যখন লিমিটেড জিনিসকে সে তার স্বার্থকে ম্যাক্সিমাইজ করতে যায়, তখন দেখছে যে অন্যের অধিকারকে খর্ব করছে সে, বা অন্যের স্বার্থকে সে রিডিউস করে বা ক্ষতিগ্রস্ত করেই সে তার স্বার্থকে ম্যাক্সিমাইজ করছে। তো তখন কি হবে, অন্য তো রিয়াক্ট করবে। তো সে তখন তাহলে তখন একটা কি হবে, পারস্পরিক যুদ্ধ, পারস্পরিক পেশি শক্তির একটা প্রদর্শন। তো যখন পারস্পরিক পেশি শক্তির প্রদর্শন হবে, তখন প্রত্যেকে প্রত্যেককে খুন করবে, প্রত্যেকে প্রত্যেককে মেরে ফেলবে। তো তাহলে তো সমাজ টিকে থাকবে। তাহলে সমাজকে টিকে থাকতে হলে আহ আহ, সমাজকে টিকে থাকতে হলে কি করতে হবে, সমাজকে টিকে থাকতে হলে তাহলে একটা সামাজিক চুক্তিতে আসতে হবে। হ্যাঁ, তো এই যে সামাজিক চুক্তি, এটা কল্পিত এবং এটা কতখানি কার্যকর, এগুলো নিয়ে নানান ক্রিটিসিজম আছে। কিন্তু আমরা তো এই দৃষ্টিকোণ থেকেও জিনিসটা দেখতে পারি, এই আর কি। আচ্ছা, আমি এখন তাহলে যে একটা প্রশ্ন এসছে ফাউজুল আজিম সাহেব করেছেন, সেটা হচ্ছে যে স্মিথের বইগুলো বাংলায় অনুবাদ হয়েছে কি? আচ্ছা, আমি না, প্রথম কথা হচ্ছে হয়নি। এবং স্মিথের ওয়েলথ অফ নেশনস এবং মোরাল সেন্টিমেন্ট দুটোই আমি অনুবাদের একটা পর্যায়ে আছি, এবং পাঠক সমাবেশকে আমি
পাণ্ডুলিপি দিয়েছি, সেইটা একটু ঘষা মাজা হচ্ছে, কাজ হচ্ছে। তো স্মিথের দুটো বই আমি অনুবাদ করছি, তো ওয়েলথ অফ নেশনস এবং মোরাল সেন্টিমেন্ট। তো এবং সেগুলো আমাদের সৌভাগ্য যে আমি অমর্ত্য সেন স্যারকেও কোনোটা দেখানোর সুযোগ পেয়েছি। তো ধন্যবাদ। তো আশা করি একটু ধৈর্য ধরতে হবে, এগুলা ক্লাসিক বই তো, এগুলা খুব কেয়ারফুলি সময় নিয়ে এডিট করতে হচ্ছে, বুঝছেন? তো এইটা একটু সময় লাগছে, কিন্তু আমি তাড়াহুড়া করে অ্যাডাম স্মিথের মতো বই আমি যে কোনো ভাবে বের করে ফেললাম তাড়াহুড়া করে, এইটা আমি চাই। তো আমি খুব রিগোরাসলি কাজ করছি, আমাকে কয়েকজন সহায়তা করছেন, কিছু কিছু ডিরেক্টিভস আমি নিচ্ছি আমার বিদ্বজ্জন এবং সিনিয়রদের কাছ থেকে। তো আশা করি আপনারা পেয়ে যাবেন, আমি নির্দিষ্ট সময় বলতে পারবো না, তবে এইটা পাঠক সমাবেশ করছে, তাদের সঙ্গে আমার ইয়ে হয়েছে, কথাবার্তা ফাইনাল হয়েছে, এবং আমি পাণ্ডুলিপিটা দিয়েছি। এখন এটা এডিট করে এটা ছাপার উপযোগী করতে একটু সময় লাগছে। তো এটা পাবেন আশা করি বাংলা ভাষায়, এই দুইটা গ্রন্থই পাবেন। আচ্ছা, আমিরুল মোমিনিন ভাই, আহ, ভাই আপনার হাত তোলা আছে, ভাই আপনি আনমিউট করে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। জাভেদ ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আজকে মোরাল সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা শুনলাম, তো ওইখানে মূলত ইনসেনটিভ নিয়ে তো কথাবার্তা বলা হয়েছে। তো এইখানে এইটার কাছাকাছি একটা কথা ডক্টর ইউনুস বলতো, বাট রেফারেন্স ইউজ করতো না। যে উনি বলতো উনার ওই সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলার সময় উনি বলতো যে আমাদের বর্তমান ইকোনমিক্স হলো যে শুধু সেলফিশনেস এটাকে আমাদের ওই অ্যাক্টিভিটির মূল ড্রাইভ হিসেবে চিহ্নিত করেছে, বাট সেলফলেসনেস এটাও তো একটা ড্রাইভ, আমরা এটা এখনো চিহ্নিত করিনি। কিন্তু আজকে আপনার আলোচনায় দেখলাম যে আসলে সূচনা লগ্নেই এই জিনিসগুলো আলোচিত হয়েছে। জি, আসলে আমি যেটা ফোকাস করতে চেয়েছি, এখন আপনার প্রশ্নটা বলেন। জি বল। না না, প্রশ্ন না, মানে আমি আচ্ছা একটু আচ্ছা বিস্মিত। আচ্ছা আচ্ছা। না, একটা ব্যাপার হচ্ছে যে স্মিথের ওয়েলথ অফ নেশনস সবাই মুখে বলে, কেউ তো আর পড়েনি। বিশেষ করে বাংলা ভাষায়, বাংলা ভাষাভাষী আমরা তো আরো পড়ি। আর মোরাল সেন্টিমেন্ট তো একেবারে মনে হয় জাদুঘরের রাখার মতো বই, মানে সেটা নিয়ে আমরা কখনোই আলোচনা করি। অন্তত আমি ঢাকা ইউনিভার্সিটির অভিজ্ঞতা বলতে পারি যে মানে মোরাল সেন্টিমেন্টের কথা তো কেউই আমি শ্রদ্ধা রেখেই বলছি, কাউকে অশ্রদ্ধা করছি না, কেউই বলেননি। কিন্তু এখন কেউ আগে কখনো কেউ করেনি, সেটাকে করা যাবে না তা তো না। আর স্মিথ খুব ফ্যাসিনেটিং আমার জন্য, যে সদ্গুণগুলোর মানুষের যে ইনসেনটিভের পেছনে শুধুমাত্র যে আর্থিক ইনসেনটিভ ছাড়াও আরো অন্যান্য ইনসেনটিভ আছে, এবং কাজের নিজের একটা এন্টিটি আছে, কাজের নিজের কতগুলো বৈশিষ্ট্য আছে, ওয়ার্ক যে নিজেই একটা এন্টিটি, এটা তো আমরা কখনো ভাবিনি, উনি এভাবে দেখেছে। তারপরে উনি আরো সদ্গুণগুলো, ন্যায্যতার, মানুষের ন্যায্যতা পাওয়া বা ন্যায্যতা কেউ পায়, এইটাও কিন্তু মানুষের একটা ইনসেন্টিভ। হ্যাঁ, অর্থাৎ ইউটিলিটেরিয়ান ফ্রেম থেকে বেরিয়ে আমি বাইরেও দেখতে পারি, যেখানে ইউটিলিটেরিয়ান ফ্রেমে বলা হয় যে মানুষ শুধু তৃপ্তিকে সর্বোচ্চকরণ করতে চায়, এটার বাইরেও তো অনেকগুলো দিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অন্যের ভালো হলে সে নিজে তৃপ্তি পায়, এই জিনিসটাও আছে। হ্যাঁ, আবার স্বার্থপরতা যে নেই, এটা যে অবাস্তব তাও না, স্বার্থপরতাও কাজ করে। কিন্তু আমাদের মানে টোটাল রিয়ালিটিটা আমরা দেখতে হলে আমাদের সার্বিকভাবে অন্যান্য উপাদানের দিকেও চোখ দিতে হবে। কিন্তু এইখানে অর্থশাস্ত্রের একটা শুধু সংকীর্ণতা, যে শুধুমাত্র আত্মস্বার্থ এবং শুধুমাত্র তৃপ্তি, এর মধ্যে আটকে গেলে তো আমাদের সমাজের ডিনামিক্সটা বোঝা যাবে, এই আর কি। আর কি কেউ বলবেন? আমিরুল মোমিনিন ভাই আর কিছু বলবেন?
না আর কিছু বলার নেই। আচ্ছা 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 ঠিক আছে। তো আপনারা যেহেতু 10টা বেজে গেছে, আমাদের 2 ঘন্টার সেশন আমরা প্রায় সময়টা করেছি। তো আশা করি পরবর্তীতে আমাদের ক্লাসে আপনাদের সকলের সাথে দেখা হবে। আমাদের পরবর্তী ক্লাস সম্ভবত কি 10 তারিখ। আচ্ছা, আমি ইমেইলে দেখে শিডিউলটা দেখে জানিয়ে দিব। ওইটা নিবেন হচ্ছে আহ, ওই আই আইডিএসকে, ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা, আইডিএসকে ওই যিনি পরিচালক অচিন চক্রবর্তী, অধ্যাপক অচিন চক্রবর্তী, তিনি নিবেন। হুম। তো আশা করি দেখা হবে আর আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে। আপনাদের কোনো মতামত এবং ফিডব্যাক থাকলে আমাকে অবশ্যই দেবেন। থ্যাংক ইউ। আজকে তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ, সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।